তো আজকে আমি ক্লাস 12 এর যে 4th সেমিস্টার আছে, সেই 4th সেমিস্টারের যে কেমিস্ট্রি পার্টটা আছে, তার মধ্যে কেমিক্যাল কাইনেটিক অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা পড়াবো তোমাদের। তো শুরু করি আমরা কেমিক্যাল কাইনেটিক কিংবা রাসায়নিক গতিবিদ্যা বিষয়ের উপর আমরা আলোচনা করব। প্রথমেই বলি এখানে একটু নজর দাও যে রাসায়নিক গতিবিদ্যা, এখান থেকে আমি কি বুঝতে পারছি? তাহলে নিশ্চয়ই রাসায়নিক বিক্রিয়ার একটা ব্যাপার থাকবেই থাকবে। তার পাশাপাশি গতি থাকবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া একটা থাকবে, তার সঙ্গে গতির কি সম্পর্ক, এসব ব্যাপারগুলো আমরা জানব আজকের চ্যাপ্টারে। তো প্রথম শুরু করি যে এ আর বি মনে করো বিক্রিয়া করছে, বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করছে। সে প্রোডাক্টটা সি হতে পারে কিংবা ডি হতে পারে, সি প্রোডাক্ট করছে। তাহলে এখানে এ আর বি হচ্ছে বিক্রিয়ক আর সি হচ্ছে বিক্রিয়াজাত। এখন এই বিক্রিয়াটা যদি হয় কিংবা এই বিক্রিয়ার উপর যদি স্টাডি করতে চাই আমরা, তাহলে আমাদের কিছু পয়েন্ট আছে কিংবা কিছু কোশ্চেন মার্ক আছে। কেমন কোশ্চেন সেটা? যে প্রথমত এই বিক্রিয়াটা কি আজও হবে? ১ নম্বর কোশ্চেন, যে বিক্রিয়াটা হবে কি? বিক্রিয়া হবে কিনা? তারপরে আচ্ছা, যদি বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়ক থেকে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, কতটা বিক্রিয়ক থেকে কতটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সাম্যাবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত। এক সময় তো বিক্রিয়ক আর বিক্রিয়াজাত তো তাদের যে গাঢ়ত্বটা আছে সেটা সমান হয়ে যাবে একটা সময়। সেগুলো ক্লাস 11 এ তো ডিটেইলসে পড়েছি, রাসায়নিক সাম্যাবস্থা যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আছে। তো ওই সাম্যাবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত যে বিক্রিয়কের গাঢ়ত্ব থেকে বিক্রিয়াজাত তৈরি হচ্ছে, তাহলে কতটা বিক্রিয়ক থেকে কতটা বিক্রিয়াজাত তৈরি হবে, এই ব্যাপারটা আমরা এখান থেকে কোশ্চেন মার্ক হিসেবে বলতে পারি, যে কোশ্চেন এখান থেকে আমি ব্যাপারটা বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি সাম্যাবস্থা। ৩ নম্বর পয়েন্ট কি আসতে পারে? যে যদি বিক্রিয়াটা হয় তাহলে বিক্রিয়াজাত পদার্থ কমবে আর বিক্রিয়ক কমবে আর বিক্রিয়াজাত পদার্থের যে গাঢ়ত্ব সেটা বাড়বে। তাহলে একক সময়ে কতটা বিক্রিয়ক কমবেই কিংবা বিক্রিয়াজাত একক সময়ে তৈরি হবে, সে ব্যাপারে একটা বিষয় তো আছেই আমাদের। এবার ওই বিষয়টা হচ্ছে বিক্রিয়া হার। যে একক সময়ে যখন বিক্রিয়কের গাঢ়ত্ব কমে যাচ্ছে কিংবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে, তাকে বলছে বিক্রিয়া হার। তাহলে বিক্রিয়া হার ব্যাপারটা আমরা জানতে পারি এখান থেকে, বিক্রিয়া হার। তারপর বলতে পারি এই যে বিক্রিয়া হার, সেই বিক্রিয়া হারের উপরে বিভিন্ন যে মানে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কি নির্ভর করে? অর্থাৎ বিক্রিয়া হারের উপর কোন কোন বিষয়গুলো নির্ভর করে? তাহলে বিক্রিয়া হারের উপর প্রভাবকারী বিষয়সমূহ। তাহলে কোন কোন বিষয়গুলো এখানে পাওয়া হবে? উষ্ণতা হতে পারে, গাঢ়ত্ব হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তাহলে এই যে বিক্রিয়া যে ঘটছে, বিক্রিয়ার হারটা, সেই বিক্রিয়ার হারের উপর কোন কোন বিষয়গুলো, মানে সেই বিক্রিয়ার হারটা বাড়াবে কিংবা কমাবে কিংবা কিভাবে প্রভাব ফেলবে, যে বিষয়গুলো, যে যেমন যে তাপমাত্রা হতে পারে, যে বিক্রিয়কের যে গাঢ়ত্ব হতে পারে, এসব ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোও কিন্তু এর মধ্যে আসবে। ৫ নম্বর কি বলতে পারি? যে আচ্ছা, A প্লাস B অর্থাৎ বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে ঠিকই। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটছে, সেই বিক্রিয়াটা কোন পথে যাবে? কোন বন্ডটা ভাঙবে? কোন বন্ডটা তৈরি হবে? A থেকে যদি P উৎপন্ন হয়, তাহলে কি A থেকে P ডিরেক্টলি উৎপন্ন হবে? না, A থেকে মধ্যবর্তী কিছু একটা উৎপন্ন হবে। তারপর মধ্যবর্তী যে পথ উৎপন্ন হবে সেখান থেকে P উৎপন্ন হবে। এসব ব্যাপারগুলো কিন্তু এখানেও কিন্তু আমাদের একটা কোশ্চেন মার্ক থাকে। তাহলে বলতে পারি আমরা যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল, বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কেমন হবে সেই ব্যাপারে এখান থেকে আমরা কোশ্চেন হিসেবে ধরতে পারি বিক্রিয়ার ক্রিয়া কৌশল। বিক্রিয়ার ক্রিয়া কৌশল, কিংবা রিঅ্যাকশন মেকানিজম। তাহলে মোটামুটি এই
5টা যে পয়েন্ট আছে সেই 5টা পয়েন্ট রাসায়নিক গতিবিদ্যা, অর্থাৎ যে এই যে বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়ার উপর যে কোন ফ্যাক্টরগুলো আমাদের জানতে হবে সেসব ব্যাপারগুলো এখানে পয়েন্ট হিসাবে আমি লিখে রাখলাম। দেখি এই বিক্রিয়াটা হবে কিনা সেটা আমরা ক্লাস 11 এর যে সাম্যাবস্থা চ্যাপ্টার, মানে ক্লাস 11 এর যে রাসায়নিক গতিবিদ্যা আছে না, তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে সেই তাপগতিবিদ্যা থেকে কিন্তু এর আনসারটা পাবো আমরা, ঠিক আছে? যদিও ক্লাস 11 এর বিষয় এটা। আর সাম্যাবস্থা, যে বিক্রিয়ার যে সাম্যাবস্থা ব্যাপারটা সেটা ক্লাস 11 এও যে চ্যাপ্টারটা আছে, সাম্যাবস্থা বলে চ্যাপ্টার আছে ক্লাস 11 এর, মানে সেকেন্ড টার্মে, সেকেন্ড সেমিস্টারে, সেখান থেকে আমরা এর ব্যাপারগুলো জানতে পারবো। এবার বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারের উপর প্রভাবকারী বিশেষসমূহ, বিক্রিয়ার হারের উপর প্রভাবকারী বিশেষসমূহ, বিক্রিয়ার হারের উপর প্রভাবকারী বিশেষসমূহ আর বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এই যে 3টে যে আমার ফ্যাক্টর আছে কোন একটা রাসায়নিক ক্রিয়া ঘটার ক্ষেত্রে, এই 3টা ফ্যাক্টরের উপরেই কিন্তু এই রাসায়নিক গতিবিদ্যা থেকে জানা যায়। অর্থাৎ এই 3টা ফ্যাক্টর আমরা রাসায়নিক গতিবিদ্যা থেকে জানবো এই চ্যাপ্টার থেকে। তো এবার এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার ইন্ট্রোডাকশন এসেছে। এবার আসি যে বিক্রিয়ার হারের উপর নির্ভর করে, বিক্রিয়ার হারের উপর, বিক্রিয়ার হার জিনিসটা কি আবার বলবো, যদিও বিক্রিয়ার হারের উপর নির্ভর করে, বিক্রিয়ার হারের উপর নির্ভর করে, হারের উপর নির্ভর করে কোনো রাসায়নিক বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অতি দ্রুত গতি বিক্রিয়া, অতি দ্রুত গতি বিক্রিয়া, মধ্যম গতি বিক্রিয়া, মধ্যম গতি বিক্রিয়া, আর হচ্ছে অতি মন্থর বিক্রিয়া, মন্থর। তাহলে বিক্রিয়ার হারের উপর বিক্রিয়াকে, কোনো রাসায়নিক বিক্রিয়া যে ঘটছে সেই বিক্রিয়াগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অতি দ্রুত গতি বিক্রিয়া, একটা হচ্ছে মধ্যম গতি বিক্রিয়া, আর একটা অতি মন্থর গতি বিক্রিয়া। তাহলে অতি দ্রুত গতি বিক্রিয়া কি? কোনগুলো? যেগুলো টাইম অফ, মানে খুব কম সময় নেবে, যে বিক্রিয়াগুলো, যে বিক্রিয়াগুলো হতে, সম্পন্ন হতে খুব কম সময় নেবে, সেগুলো হচ্ছে অতি দ্রুত গতি বিক্রিয়া। 1 সেকেন্ডেরও কম তার সময় লাগে। বলছে যে টাইমটা লাই 10⁻12 টু 10⁻14, 10⁻40 সেকেন্ড সময় নাই, না এর মতো সময় না। তাহলে বুঝতে পারছো যে এত সেকেন্ড মানে কত স্পিডে ঘটে এই বিক্রিয়াটা। এটা খুব স্পিডে ঘটে, মানে 1 সেকেন্ডেরও কম সময় লাগে এই বিক্রিয়াটা ঘটতে। সেটা হচ্ছে অতি দ্রুত গতি বিক্রিয়া। এবার এই অতি দ্রুত গতি যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো সাধারণত যেসব যৌগগুলো আয়নীয় যৌগ কিংবা আয়নীয় বন্ধন দ্বারা গঠিত হয় তাদের ক্ষেত্রে হয়। এক্সাম্পল হিসাবে নিই আমি HCl, HCl অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে। এই দুটো বিক্রিয়া করলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড NaCl, আর তৈরি হবে H2O। NaCl আর কি থাকছে OH আর H, তাহলে কি হবে H2O। মধ্য কথা হচ্ছে অতি দ্রুত যে গতি বিক্রিয়া আছে সেই বিক্রিয়াতে যে আয়নীয় যৌগগুলো আছে, এটা তো আমরা জানি সবাই যে এটা আয়নীয় যৌগ গঠন করে। এবার আয়নীয় যৌগগুলো যেগুলো আছে সেগুলো ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে? এখানে সিএলটা OH কে হটিয়ে, মানে OH কে পরিবর্তে সিএল এখানে আসবে। আবার এক কথা হচ্ছে, আবার যদি এভাবে বলতে পারি যে OH-টা পরিবর্তে সিএলটা এখানে আসবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হবে। যে আয়নীয় যে যৌগগুলো আছে সেগুলো কিন্তু ইন্টারচেঞ্জ হবে। সেটা হচ্ছে অতি দ্রুত গতি বিক্রিয়া। এই বিক্রিয়া ঘটতে কিন্তু খুব কম সময় লাগে, সেটা 1 সেকেন্ডেরও কম। এবার এই বিক্রিয়া যেহেতু 1 সেকেন্ডেরও কম সময় লাগে, তাহলে অতি দ্রুত গতিতে ঘটছে। এই আমি হয়তো মানে বাই করেছিলাম, যে বুঝতে পারছো যে বলতে, বলতে হয়ে যাচ্ছে এরকম যে আমি টাইমের পার্থক্য করতে পারছি না। বিক্রিয়ক আমি নিলাম, বিক্রিয়ক নিলাম, প্রোডাক্ট তৈরি হলো, কিন্তু টাইম এটা পার্থক্য করতে পারছি। এবার যদি আমি টাইমের পার্থক্য নাই করতে পারি, তাহলে এর রিঅ্যাকশন রেট অর্থাৎ বিক্রিয়ার হারটা কিভাবে নির্ভর করবে? কারণ বিক্রিয়ার হার টাইম তো লাগবে আমাকে, যে কত সময়ে বিক্রিয়কের ঘনত্ব কমেছে কিংবা কত সময়ে বিক্রিয় পদার্থ উৎপন্ন হয়েছে। তো একটা টাইমের প্রয়োজন। এবার যদি টাইমের যদি পার্থক্য না করতে পারি, তাহলে বিক্রিয়ার রেটটা কি করে মানে ক্যালকুলেট করবো? তার জন্য অতি দ্রুত বিক্রিয়ার গতির ক্ষেত্রে বিক্রিয়ার হারটা নির্ণয় করা যায় না। তাহলে এই গেল অতি দ্রুত গতি বিক্রিয়া। এবার অতি মন্থরটা আসি। অতি মন্থর,
তাহলে অতি মন্থর গতি বিক্রিয়াটা কি হবে তাহলে? তাহলে নিশ্চয়ই খুব স্লোলি হবে, অর্থাৎ টাইম অনেক বেশি লাগবে। অতি মন্থরের যেসব বিক্রিয়াগুলো হয়, ১ দিন লাগতে পারে, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ১ বছর লাগতে পারে অতি মন্থর গতি বিক্রিয়া হবে। ফর এক্সাম্পল, যে আমরা জানি যে একটা লোহার দণ্ডকে যদি আমরা বাইরে রেখে দিই, তাহলে তার উপর মরিচা পড়ে। সে মরিচা তো আর সঙ্গে, সঙ্গে পড়বে না। ১ ঘন্টার মধ্যে তো বুঝতে পারবো না আমরা মরিচা পড়াটা। সেটা করতে আমার অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। সেটা ১ মাস হতে পারে, ১৫ দিন হতে পারে, ২ মাস হতে পারে, ১ বছর লাগতে পারে। ঠিক আছে? তাই আমাদের কাছে অত টাইম থাকে না যে এটার কখন মরিচা পড়ছে, লোহাতে কখন মরিচা পড়ছে, কত সময় পরে পড়ছে, এসব ব্যাপারগুলো। সেক্ষেত্রে এটা যেহেতু একটা অনেক হিউজ টাইমের ব্যাপার, তার জন্য এরও যে রাসায়নিক বিক্রিয়ার যে হারটা, সে বিক্রিয়ার হারটা নির্ণয় করা সম্ভব হয় না, মানে করা দরকার হয় না। তাহলে এ হলো অতি মন্থর গতি বিক্রিয়া। এবার মধ্যম গতি বিক্রিয়া বলি। মধ্যম গতি বিক্রিয়া, মধ্যম গতি। তাহলে মধ্যম গতি বিক্রিয়া মানে কি মাঝামাঝি, খুব কম সময় নেবে না, আবার খুব তাড়াতাড়ি হবে না। হয়তো সেসব বিক্রিয়াগুলো হয়তো ১০ মিনিট টাইম নিল, ৩০ মিনিট টাইম নিল, কিংবা ১ ঘন্টা টাইম নিল। সেসব বিক্রিয়াকে বলবো আমরা সেসব বিক্রিয়াগুলো বলবো মধ্যম গতি বিক্রিয়া। এক্সাম্পল হিসেবে ধরি যে C12, H22 ও 11 এর সঙ্গে যদি জল যোগ করি, তাহলে কি হবে? C6H12O6 প্লাস C6H12O6। এটা হচ্ছে মধ্যম গতি বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে? এইসব যেসব মধ্যম গতি বিক্রিয়াতে, মানে যেসব বিক্রিয়াগুলো মধ্যম গতি সম্পন্ন, সেসব বিক্রিয়ার ক্ষেত্রেই শুধুমাত্র রাসায়নিক, মানে বিক্রিয়ার যে হারটা, সে বিক্রিয়ার হারটা নির্ণয় করা সম্ভব হয়। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে আমরা শুধুমাত্র এই যে মধ্যম গতি বিক্রিয়া, সেই মধ্যম গতি বিক্রিয়া যেগুলো আছে, সেই বিক্রিয়াগুলোর উপরেই আলোচনা করব, স্টাডি করব। অতি দ্রুতগতির বিক্রিয়ার ব্যাপার আমরা এখানে পড়ব না, আবার অতি মন্থর গতির বিক্রিয়া এখানে পড়ব না। কারণটা বললাম কেন পড়ব না, এটা তো যেহেতু সঙ্গে, সঙ্গে হয়ে যাচ্ছে, আমি টাইমই পাচ্ছি না, এটা টাইম ডিফারেন্সটা করতে পারছি না আমি। ঠিক আছে? তার জন্য অতি মন্থর গতি বিক্রিয়া হবে না। মানে রিঅ্যাকশন রেটটা, অর্থাৎ বিক্রিয়ার হারটা এখানে নির্ণয় করা সম্ভব নয়। একই রকমভাবে অতি মন্থর গতি বিক্রিয়ার ক্ষেত্রেও সম্ভব নয়। কারণ এটা হিউজ সময় লেগে যাচ্ছে। সেটা ১ মাস, ২ মাস, ১ বছর, ২ বছর লাগতে পারে। আর মধ্যম গতি বিক্রিয়া যেহেতু খুব তাড়াতাড়ি ঘটছে না, আবার খুব স্লোলি ঘটছে না। একটা মাঝ বরাবর একটা সময় নিচ্ছে। ঠিক আছে? মাঝপথ বরাবর। সেটা ৮ ঘন্টা হতে পারে। মোটামুটি ম্যাক্সিমাম ২ ঘন্টায় হিসাবে ধরা যেতে পারে। তাহলে এইসব বিক্রিয়াগুলো আমরা কিন্তু বিক্রিয়া করি। মধ্যম গতি সম্পন্ন যেসব বিক্রিয়াগুলো হয় সেরকম। তো আমরা এবার দেখি বিক্রিয়ার হার ব্যাপারটা কি? তাহলে বিক্রিয়ার হারের ব্যাপার আমরা আলোচনা করি। তাহলে বিক্রিয়ার হার তাকে R দ্বারা চিহ্নিত করা হয়। ধরো A থেকে B তৈরি হচ্ছে। A থেকে মনে করো B তৈরি হচ্ছে। A থেকে B তৈরি হচ্ছে। ঠিক আছে? তো A এর গাঢ়ত্ব মনে করো A1, T যখন T1, ঠিক আছে? T যখন T1 টাইম। মনে করো একটা বিক্রিয়া হচ্ছে। আচ্ছা, T1 কেন বললাম একটু ব্যাখ্যা করে দিই। যে মনে করো বিক্রিয়া শুরু হয়েছে। অথচ এই বিক্রিয়াটা হতে হয়তো ১৫ মিনিট টাইম লাগবে। এবার ১০ মিনিট পরে কিংবা ৫ মিনিট পরে কিন্তু এটা আমি গাঢ়ত্বটা দেখছি। অর্থাৎ T সমান T1 টাইমে আমি A এর গাঢ়ত্ব A1 পেলাম। আর B এর গাঢ়ত্ব B1 পেলাম। এবার T যখন T2, তখন A এর গাঢ়ত্ব হবে A2 আর B এর গাঢ়ত্ব B2। আবার বলি যে একটা বিক্রিয়া নিলাম, মনে করো এই বিক্রিয়াটা ঘটতে আবার ৩০ মিনিট টাইম লাগবে। সাপোজ ধরে নেওয়া। তো বিক্রিয়া চলছে, চলাকালীন অবস্থায় আমি ধরো যে চলতে শুরু করেছে, হয়তো ১০ মিনিট পরে আমি এটা রেটটা নিচ্ছি। মানে ১০ মিনিট পরে এর যে গাঢ়ত্ব সেটা দেখছি আমি। এর গাঢ়ত্ব দেখছি, আবার বি এর গাঢ়ত্ব দেখছি। সেটা তখন T সমান T1 হিসাবে আমি চিহ্নিত করলাম। সেটা এর গাঢ়ত্ব তাহলে কি হবে? A1, মানে এর গাঢ়ত্ব কিন্তু কমবে। পরে বলছি যদিও যে এর গাঢ়ত্ব A1 হিসাবে ধরলাম, আর বি এর গাঢ়ত্ব B1 ধরলাম। তারপরে T2 টাইমে, অর্থাৎ এটা যে ১০ মিনিট হয়, তারপরে আরো হয়তো ১২ মিনিট পর আমি নিলাম। তাকে হয়তো ২২ মিনিট পর, অর্থাৎ বিক্রিয়া শুরু হওয়ার ২২ মিনিট পরে আমি আবার এটাকে মাপলাম। তাহলে দেখছি এর গাঢ়ত্ব এখন A2 হচ্ছে, আর বি এর গাঢ়ত্ব B2 হচ্ছে। ঠিক আছে? এবার দেখো একটা জিনিস খেয়াল করো যে A থেকে যখন B তৈরি হচ্ছে, ঠিক আছে?
টি টাইমে তো এ জিরো ছিল, টি টাইমে জিরো ছিল, তার মানে এর গাঢ়ত্ব তো ম্যাক্সিমাম ছিল, যেটা নিয়েছি সেটা ছিল। সে সময় বি এর গাঢ়ত্ব কি ছিল? জিরো ছিল। সে সময় বি এর গাঢ়ত্ব জিরো ছিল। কিন্তু কোনো একটা সময় টি সমান টি ওয়ান টাইমে যদি হয়, তাহলে এর গাঢ়ত্ব কি হবে? দেখো বিক্রিয়া যখন শুরু হয়নি তখন এর গাঢ়ত্ব যতটা ছিল ততটাই আছে, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যত ছিল ততই আছে। আর প্রোডাক্ট তো তৈরি হয়নি সে সময়, কিন্তু যখন আমি মানে টাইম বাড়ালাম, 0 থেকে হয়তো 5 এলাম, 6 এলাম, 10 এলাম, কিংবা 30 মিনিট পরে আমি দেখছি, তখন কি হবে? এর গাঢ়ত্ব তো কমবে নাকি? এর গাঢ়ত্ব তো কমবে। এর যে গাঢ়ত্বটা আছে সেটা তো কমবে। তাহলে এর গাঢ়ত্ব কিন্তু কমবে। তাহলে বি এর যে প্রথম যে গাঢ়ত্ব ছিল তার থেকে কিন্তু কমবে গাঢ়ত্বটা। তাহলে যদি আমি এবার কিছু সময় পরে বি এর গাঢ়ত্ব মাপতে যাই, তাহলে কি কিছু সময় পরে এ তাহলে বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে বি উৎপন্ন হয়েছে, তাহলে কি বি এর গাঢ়ত্ব প্রথমে 0 ছিল, তাহলে এখন কি হবে? বাড়বে, কিছু না কিছু তো আসবে পরিমাণটা। তাহলে 0 থেকে কিছু পরিমাণ আসবে, তাহলে কি হবে? গাঢ়ত্ব বাড়বে। তাহলে কিছু সময় পরে যত টাইম যাবে আমার, মানে টাইম যত এক্সপেন্ড হবে বিক্রিয়াটাও ঘটবে, তাহলে কি এর গাঢ়ত্বটা কমতে থাকবে আর বি এর গাঢ়ত্ব কি হবে? বাড়তে থাকবে। বি এর গাঢ়ত্বটা বাড়তে থাকবে। এটা এখানে মানে বুঝার একটা ব্যাপার আছে। তো এখানে যদি তাই হয়, তাহলে এর গাঢ়ত্বটা এ টুটা এ ওয়ান এর রেসপেক্টে কি হবে? ছোট না বড় হবে? কোনটা কম কোনটা বেশি? তাহলে এ প্রথমে ছিল এ ওয়ান, তাহলে এ ওয়ানটা তো বেশি ছিল প্রথমে গাঢ়ত্ব, এ টুটা আস্তে আস্তে কমেছে, তাহলে এ টুটা কম গাঢ়ত্ব সম্পন্ন এখন। তাহলে এর মানটা এখন কম, আর এ টুটা এখন কম আছে, আর এ ওয়ানটা বেশি আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ ওয়ান গ্রেটার দেন ই টু। আবার এখানে বি এর গাঢ়ত্ব যা ছিল প্রথমেই টি ওয়ান টাইমে, বি এর গাঢ়ত্ব যা ছিল বি ওয়ান, তাহলে টি সমান টি টু টাইমে, তাহলে বি এর গাঢ়ত্ব তো বাড়ছে, টাইম যত যাবে তত বিক্রি হবে, আর বি এর গাঢ়ত্ব প্রোডাক্ট তত বেশি পাবো আমি। তাহলে এই ক্ষেত্রে বি টুটার কিন্তু গাঢ়ত্বটা বেশি, বি টুর গাঢ়ত্ব বেশি, বি টুর গাঢ়ত্ব বেশি। কার থেকে বেশি? বি ওয়ান থেকে, বি ওয়ানের থেকে। এখানে যদি আমি টাইম যে ডিফারেন্সটা বের করি, তাহলে কি হবে? টি টু মাইনাস টি ওয়ান, মানে অন্তিম টাইম মাইনাস প্রারম্ভিক টাইম, মানে শেষ যে টাইমটা ছিল আর যেটা শুরু হয়েছিল তার ডিফারেন্স হবে। সেটা হচ্ছে টাইম গ্যাপ, টাইমে পার্থক্য, তাকে ডেলটি দ্বারা প্রকাশ করা হয়, ডেলটি। ঠিক আছে? তোমার সে জানো ম্যাথামেটিক্যালি ব্যাপার। এখানে তাহলে কি হবে? দেখো, তাহলে ডেলে যদি এর যদি গাঢ়ত্ব আমি যদি বের করতে চাই, মানে এর যে কত গাঢ়ত্ব পার্থক্যটা, ঠিক আছে, কনসিস্টেন্ট পার্থক্য যদি করতে চাই, তাহলে কি হবে? আচ্ছা, এখানে বলবি যে থার্ড ব্র্যাকেটে মানে লেখা মানে গাঢ়ত্বর মানে গাঢ়ত্বটা প্রকাশ করা হচ্ছে। গাঢ়ত্ব প্রকাশ করতে গেলে তাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে কি হবে এটা? আমি জানি কি অন্তিম মাইনাস প্রারম্ভিক, রেফারেন্সটা করতে গেলে তাহলে অন্তিমে কত ছিল? এ টু ছিল, এ টু, আর প্রারম্ভিকে কত আছে? এ ওয়ান, এ ওয়ান। এখন দেখো এ ওয়ানটা বড়, এ টুটা ছোট, তাহলে মানটা কি আসবে? ছোট মাইনাস বড়, তাহলে কি হবে? নেগেটিভ আসবে। ছোট মাইনাস বড় করে তো নেগেটিভ আসবে, তাই এটা হলো। এবার ডেল বি এর মানটা কেমন আছে দেখি। ডেল বিটা তাহলে কি হবে? অন্তিম গাঢ়ত্ব বি এর মাইনাস প্রারম্ভিক গাঢ়ত্ব। এখানে দেখো বি টুর গাঢ়ত্ব কিন্তু বি এর থেকে বেশি, কারণ যত সময় গেছে বি টুর মানে বি এর মানে বি যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের পরিমাণটা বাড়তে থাকছে, অর্থাৎ বি এর গাঢ়ত্ব বাড়বে। এখানে যদিও দেখানো আছে, তাহলে বি টুটা বেশ বড় এখানে, তাহলে বড় মাইনাস ছোট করলে কি হবে? পজিটিভ আসবে। তাহলে এ হচ্ছে বিষয়, তিনটা ফ্যাক্টর। এই জায়গাটা একটু ভালো বুঝতে হবে। এবার দেখি, তাহলে আমরা জানি যে রিয়াকশন রেটটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের হার, কিংবা সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব কতটা কমছে সেটা, কিংবা সময়ের সঙ্গে সঙ্গে বিক্রয়জাত পদার্থের গাঢ়ত্ব কতটা বাড়ছে এটা হয়। তাহলে আমরা লিখতে পারি যে আর সমান লিখতে পারি, কিংবা আর সমানটা কি লিখতে পারি? তাহলে বিক্রয়কের গাঢ়ত্ব কত ছিল? বিক্রয়ের গাঢ়ত্ব কত ছিল? ডেল ডিফারেন্সটা বের করেছি ডেলে, তাহলে বিক্রয়ের গাঢ়ত্ব হচ্ছে ডেলে,
বাই কি হবে গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ, গাঢ়ত্ব হ্রাস আর হচ্ছে কতটা টাইম লেগেছিল সেটা টাইম দিয়ে যদি ভাগ করে দিই তাহলে গাঢ়ত্ব মানে বিক্রিয়ার হারটা পাওয়া যায়। তাহলে টাইম আমার কত ছিল ডেলটি ছিল। তাহলে একক সময়ে আমি এটা বলতে পারি এভাবে যে একক সময়ে বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব যতটা কমবে সেটাই রিঅ্যাকশন রেট কিংবা হার মানে বিক্রিয়ার হার বলতে পারি। এখানে একটা বিষয় দেখো, ডেলের মানটা তো নেগেটিভ এসেছে, ডেলের মানটা নেগেটিভ এসেছে, তো বিক্রিয়ার হার কিন্তু নেগেটিভ হতে পারে না। কারণ যে কিছু উৎপন্ন হবে কিংবা কিছু লস হবে তবেই তো তাকে আমি যদি টাইম দিয়ে ভাগ করি তবে তো হার হবে। এক্সাম্পল হিসেবে ধরলাম যে আমরা গতিবেগ যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে অতিক্রান্ত দূরত্ব বা সময়, এবার কিছু না কিছু তো পথ গেছি আমি তাকে সময় দিয়ে ভাগ করেছে সেটা গতিবেগ কিংবা হার বলতে পারি, আমি স্পিডটা বলতে পারি। তো এই স্পিডটা কি কখনো নেগেটিভ হতে পারে? কোনোদিন হতে পারে নেগেটিভ। একই রকমভাবে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু মানে নেগেটিভ কখনো হতে পারে না, বিক্রিয়ার হারটা কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ হয়। এবার এই মানটা যেহেতু আমার নেগেটিভ এসেছে তাই এটার জন্য অলরেডি আগে আমাকে নেগেটিভ লিখতে হবে যাতে করে এটা ব্যালেন্স হয়ে যায়। তাহলে নেগেটিভ নেগেটিভ ব্যালেন্স হয়ে যাবে, তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে বিক্রিয়ার হারটা পজিটিভ পাচ্ছি। তাহলে বিক্রিয়ার হার যদি আমি বিক্রিয়কের সাপেক্ষে করি তাহলে আগে একটা নেগেটিভ রাখবে। কেন? কারণ এখানে দেখা যাচ্ছে যে বিক্রিয়ার হারটা না বিক্রিয়কের যে গাঢ়ত্ব পার্থক্যটা সেটা নেগেটিভ আসছে, কিন্তু বিক্রিয়ার হারটা তো কখনো নেগেটিভ হয় না, তার জন্য এটা করতে হয়। তাহলে একই রকম ভাবে এটা বিক্রিয়কের সাপেক্ষে করলাম আমি, এবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যদি করি আমি তাহলে কেমন হবে বিষয়টা? তাহলে বিক্রিয়াজাত পদার্থে যেটা উৎপন্ন হয়েছে অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থে যে গাঢ়ত্বর যে পার্থক্যটা অর্থাৎ ডেল বি তাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, সময়ের পার্থক্য দিয়ে ভাগ করি তবে সেটা হয়ে যাবে বিক্রিয়া হার কিংবা বিক্রিয়া হার রেট অফ রিঅ্যাকশন। এখানে কেন মাইনাস দিলাম না? কারণ এটা অলরেডি পজিটিভ আছে, অলরেডি পজিটিভ আছে, তাই এখানে নেগেটিভ মানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখানে বলতে পারি যে একক সময়ে বিক্রিয়ক পদার্থের হ্রাসের পরিমাণকে বলা হয় বিক্রিয়া হার, কিংবা একক সময়ে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদনের যে পদার্থের পরিমাণটাকে মানে একক সময়ে বিক্রয়জাত যে পদার্থের অর্থাৎ বিক্রয়জাত যে গাঢ়ত্বের পরিমাণটা বাড়ছে তাকে বলবো আমরা বিক্রিয়ার হার বলবো আমরা। তাহলে এ হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। কিংবা এভাবে বলা যেতে পারে যে বিক্রিয়কের হারটা তো কমছেই, তাহলে এভাবে বলতে পারি যে একক সময়ে কিংবা যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্বটা কমে সেটাই বিক্রিয়ার হার। আবার প্রোডাক্টের অর্থাৎ বিক্রয়জাত পদার্থের গাঢ়ত্ব যে সময়ে বাড়ে সেটা বিক্রিয়ার হার বলতে পারি। কারণ এখানে কমছে, এখানেও কমছে, আর এখানে কি হচ্ছে না এটা বেশি ছিল, তাহলে কি হবে এভাবে যদি লিখি তাহলে এটা বেশি ছিল আর এটা কমলো, তাহলে এটা উল্টাভাবে হয়ে যাবে, তাহলে এটা কমছিল এখন বেশি, এটা এভাবে চিহ্নিত করা যেতে পারে। তাহলে এটা আরেকভাবে বলা যেতে পারে যে একক সময়ে বিক্রয়জাত পদার্থের অন্তর্হিত হারকে বলা হচ্ছে বিক্রিয়া হার। অন্তর্নিহিত কথা হচ্ছে বিক্রিয়কের যে গাঢ়ত্ব সেটা আস্তে আস্তে কমছে অর্থাৎ শেষের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে অন্তর্হিত। অনেকভাবে এটা ডেফিনিশন দেওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়া হার। এবার বিক্রিয়া হারের সঙ্গে লেখচিত্রের যে বিষয়টা লেখচিত্র, সেই লেখচিত্রটা আমরা কিভাবে তাহলে করব? তাহলে ধরলাম যে এটা মানে গাঢ়ত্বের রেসপেক্টে বিক্রিয়া হার, এদিকে বিক্রিয়া হার লিখলাম, এদিকে গাঢ়ত্ব। আমরা এর গাঢ়ত্ব ধরছি, বিক্রয়কের গাঢ়ত্ব ধরছি এখানে, তাহলে এর গাঢ়ত্ব ধরলাম। বিক্রিয়াটা পরে দেখছি আমি। আচ্ছা বিক্রিয়া হার, আচ্ছা এটা গাঢ়ত্ব একবারই দেখে নিই। গাঢ়ত্ব গাঢ়ত্ব তাহলে এখানে এই পয়েন্টটা কি টি সমান 0 টাইমে, টি সমান 0 টাইমে এই পয়েন্টটা মূল বিন্দু, যেহেতু বিক্রয় শুরু হয়নি সে সময় বলছি আমি। সে সময় বিক্রয়কের গাঢ়ত্ব কি ছিল? সর্বোচ্চ ছিল, যতটা নিয়েছিলাম ততটা আছে, আমি ধরলাম এতটা আছে। তার সময় সঙ্গে সঙ্গে কি হবে বিক্রয়ের গাঢ়ত্ব কমবে, আর কি বিক্রয়জাত পদার্থের গাঢ়ত্ব কি হবে বাড়বে। এখানে সব আলোচনা করা আছে, করলাম। তাহলে এখানে যদি প্রথমে টি সমান 0 টাইমে যদি এর গাঢ়ত্ব অর্থাৎ বিক্রয়ের গাঢ়ত্ব সর্বোচ্চ হয় তাহলে কি আস্তে আস্তে কমবে সময়ের সঙ্গে সঙ্গে, এভাবে কমবে। তাহলে যত সময় যাবে
যত সময় যাবে, আচ্ছা আচ্ছা, আর হবে না, টি হবে, টি- এটা টি হবে। যত সময় যাবে, যত সময় যাবে, সময়ের সঙ্গে 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 কি হবে, বিক্রিয়কের গাঢ়ত্বটা কমতে থাকবে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমতে থাকবে। এটা টি সমান 0 টাইমে, এটা যদি টি সমান 1 হয়, 2 হয়, তারপর 5 হয়, 3 সেটটা হয়, এবং আস্তে আস্তে কিন্তু কমছে। তা প্রথমে গাঢ়ত্ব এটা ছিল, এখন গাঢ়ত্ব এই বরাবর চলে আসবে। T1 টাইমে যদি দেখি, একরকম ভাবে যদি দেখি যে টি মানে T5 টাইমে, তাহলে T5 টাইমে যদি এখানে হয়, তাহলে গাঢ়ত্বটা এখানে এসেছে, তাহলে কমেছে। তাহলে এভাবে এটা আমি বলতে পারি। একই রকম ভাবে তাহলে এটা কি বলতে পারি, তাহলে A এর গাঢ়ত্ব মানে কি, রিঅ্যাক্ট্যান্ট এর গাঢ়ত্ব মানে বিক্রিয়কের গাঢ়ত্ব। একই রকম ভাবে বলতে পারি, একরকম ভাবে বলতে পারি, তাহলে বিক্রয় জাতের গাঢ়ত্ব প্রথম কি ছিল? অর্থাৎ প্রোডাক্টের গাঢ়ত্ব প্রথম 0 ছিল। বিক্রয় তো শুরু হয়নি সে সময়। তাই এটা 0 ছিল। টাইমের সঙ্গে সঙ্গে কি হয়েছে? সময়ের সঙ্গে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রয়জাত পদার্থ পরিমাণটা বেড়েছে। বিক্রয়জাত গাঢ়ত্বটা বেড়েছে। অর্থাৎ বিক্রয়জাত পদার্থের উৎপাদনটা বৃদ্ধি পেয়েছে। এটা বলতে পারি। তাহলে এটা কিভাবে হবে? এখানে 0 ছিল, তাহলে এভাবে বৃদ্ধি পাবে। এ হচ্ছে লেখচিত্র আকারে প্রকাশ। তাহলে এটা বি এর গাঢ়ত্ব। তাহলে এখানে তো 0 ছিল। তার যত টাইম আমার যাবে তত, তাহলে কি? দেখো এটা যদি টাইম 1 হয়, তাহলে এখানে গাঢ়ত্ব 1 ইউনিট, 2 হয় তাহলে 2 ইউনিট, 3 হলে 3 ইউনিট। তাহলে যত দেখো টাইম এগোচ্ছে তত কিন্তু বি এর গাঢ়ত্বটা বাড়ছে। একসময় কি হবে যে এ আর বি এর গাঢ়ত্ব কিন্তু সমান হয়ে যাবে। একটা টাইম আসবে, সে টাইমটা কিন্তু এ আর বি এর গাঢ়ত্ব সমান হয়ে যাবে। অর্থাৎ যতটা বিক্রিয়ক থেকে বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন হওয়ার কথা ছিল ততটা হয়ে গেছে, আর হবে না। এক সময় আসবে। সে অবস্থাটাকে বলছে, সে সিচুয়েশনটা বলছে সাম্যাবস্থা। এটা এভাবে দেখানো হয়েছে। দেখো একটা প্যারালাল আকারে গেছে। এটা আর যতই আরো টাইম যাক, কিন্তু এ আর বি এর গাঢ়ত্ব কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। তারা প্যারালাল থাকবে। তাহলে এইভাবে চিহ্নিত করা হয়। মানে গ্রাফিক্যালি অর্থাৎ লেখচিত্রের সাহায্যে চিহ্নিত করা যাবে যে এ এর গাঢ়ত্ব আর বি এর গাঢ়ত্ব কিভাবে টাইমের সঙ্গে সঙ্গে কমছে কিংবা বাড়ছে। এই হচ্ছে বিষয়। থাক এখন এ পর্যন্ত আজকে।